স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি ফারহাদ তাসনিম। এবার জানাবো খবরের বিস্তারিত। পাকিস্তানে ভারতের হামলা এবং পাকিস্তানের পাল্টা হামলার আশঙ্কার মধ্যে পাকিস্তানের সেনাদের বিরুদ্ধে জম্মু কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর ব্যাপক গুলিবর্ষণের অভিযোগ তুলেছে ভারত। এ সময় এক ভারতীয় সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার রাতে সীমান্ত সংলগ্ন কুপওয়ারা, বারামুলা, উরি এবং আখনুর এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে। ভারতীয় সেনার মৃত্যুতে সীমান্তে নিহত ভারতীয় নাগরিকের সংখ্যা বেড়ে 13 হলো। ভারতের অভিযোগ, বিনা উস্কানিতে ছোট অস্ত্র এবং আর্টিলারি গান দিয়ে গুলি ছোড়ে পাকিস্তানি সেনারা। এর উপযুক্ত জবাব দেওয়ার দাবি করেছে ভারতের সেনাবাহিনী। গুলিবর্ষণের তীব্রতায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে বাংকারে ঢুকে আশ্রয় নেন। এদিকে দুপক্ষের পাল্টাপাল্টি সংঘর্ষের পর ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে টেলিফোনে কথা হয়েছে, এমনটাই জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। অবশ্য তাদের মধ্যে কি নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। এদিকে পাকিস্তানের পাল্টা হামলার আশঙ্কায় আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারতের কেন্দ্রীয় সরকার। ফারাক্কা বাঁধের 50 বছর পূর্ণ হলো, আর গঙ্গার পানি বন্টন চুক্তির 30 বছর শেষ হচ্ছে আগামী বছর। কিন্তু শুষ্ক মৌসুমে চুক্তি অনুযায়ী 35,000 কিউসেক পানি না পাওয়ায় মৃত প্রায় রাজশাহী অঞ্চলের পদ্মা নদী। 5 দশকে শুকিয়ে মরে গেছে অন্তত 25টি শাখা নদী। ধ্বংস হয়েছে নৌপথ, চাষাবাদে পড়েছে বড় প্রভাব, নষ্ট হয়েছে জীববৈচিত্র্য। প্রতিবেশী দুই দেশের সম্পর্কের ফাটলের মধ্যে পানি চুক্তি নবায়ন হবে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। সৌরভ হাবিবের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। হিমালয় থেকে উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখা বাংলাদেশে প্রবেশ করেছে চাঁপাইনবাবগঞ্জের মনাকষা দিয়ে। এরপর গলন্দ হয়ে পদ্মা নদী 120 কিলোমিটার দূরে মিলিত হয়েছে চাঁদপুরের মেঘনায়। নদীটি পুরো অঞ্চলের কৃষি ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষার অন্যতম নিয়ামক। গবেষকরা বলছেন, উজানের ফারাক্কা পয়েন্টে বাঁধ বসিয়ে ভারত ভাগীরথী নদীতে পানি প্রত্যাহার করায় বিরূপ প্রভাব পড়েছে পদ্মাসহ এর অসংখ্য শাখা নদীতে। চারঘাটে পদ্মা থেকে উৎপন্ন একসময়ের খরস্রোতা বড়াল নদী এখন নাব্য হারিয়ে মৃতপ্রায়। একইভাবে মহানন্দা, পাগলা, পুনর্ভবা, গড়াই, ইসামতি, কালীগঙ্গা, চিত্রাসহ বহু শাখা নদীর অস্তিত্ব এখন হুমকিতে। উৎসমুখে পানি না পেয়ে 25টি নদী অস্তিত্ব হারিয়েছে। মাল ধরে আসতো, এখন তো কোনো নাই, মরে গেছে নদী। শীতকালেও দেখেছি বাউলি জাল দিয়ে ইলিশ মাছ মারতে, কিন্তু এখন তো আর দেখি না। এখন পদ্মা নদীর মেন সমস্যা হলো নদীতে পানি নাই। আমাদের বিগত যে সরকারগুলো ছিল নানা রকম প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু সেগুলো আসলে বাস্তবায়ন হয়নি। যে এখনই হয়তো আমাদের সময় যে আমাদের যে পানি বন্টন চুক্তিগুলো আছে আন্তর্দেশীয়, সেগুলো নতুন করে চিন্তাভাবনা করে নতুন করে আবার তৈরি করা। আর এর বেশি প্রভাব পড়েছে কৃষি ও নদীকেন্দ্রিক জীববৈচিত্র্যে। চাষাবাদের জন্য নির্ভরতা বেড়েছে ভূগর্ভস্থ পানির ওপর। হারিয়ে গেছে 2000 কিলোমিটার নদীপথ। আবাস ও প্রজননস্থল হারিয়ে অনেক প্রজাতির মাছ এখন বিলুপ্তির পথে। পানি প্রবাহ 1 মাস থাকছে, বাকি সময়টাই এই মাত্রায় থাকে যে সেখানে মাছের বসবাস স্থলের যে স্পেস, সেই স্পেসটা অনেক কমে গেছে। 5ই আগস্টের পর বাংলাদেশ ভারত সম্পর্কের শীতলতার মধ্যে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন নিয়ে শঙ্কা দেখা দিলেও আশাবাদী গবেষকরা। তবে কাগজে চুক্তি নয়, বাস্তবে পানি সরবরাহের স্বচ্ছ পরিসংখ্যান চান তারা। আমরা খুব হতাশার মধ্যে আছি যে এই চুক্তিটা আদৌ হবে কিনা। যদি না হয় তাহলে কিন্তু রাজশাহী অঞ্চল পানি শূন্যতায় ভুগবে। যে কোনো ভাবেই হোক এই গঙ্গা চুক্তিটা হওয়া দরকার এবং এটা আমাদের অধিকার। 96 সালের চুক্তিতে থেকে যাব তেমনটা না। সামগ্রিক পরিবেশটা দুই দেশের যৌথ বৈজ্ঞানিক তথ্য উপাত্তের ভিত্তিতে, গবেষণার ভিত্তিতে যে অবস্থাটা আমরা পাবো, সেখান থেকে পানির পরিমাণ নিশ্চিতভাবে বলতে পারি যে বেশি দিতে হবে। চুক্তি নবায়ন না হলে শক্তিশালী দেশের সঙ্গে বন্ধুত্বের নীতি গ্রহণের পরামর্শ গবেষকদের। আমরা তার চেয়েও শক্তিশালী দেশের সঙ্গে বন্ধুত্ব করব, পানি চুক্তি করব, সামরিক চুক্তি করব। এটা হয়ে গেলে আমাদের পিছে পিছে ঘুরতে হবে তাকে। স্প্রিঙ্গার ম্যাগাজিনে প্রকাশিত গবেষণা প্রতিবেদন বলছে, 1974 সালে শুষ্ক মৌসুমে পদ্মায় প্রতি সেকেন্ডে পানির প্রবাহ ছিল 3685 ঘনমিটার। 1975 সালে ফারাক্কা বাঁধ নির্মাণের পর তা কমে দাঁড়ায় 1076 ঘনমিটার। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। জুলাই গণহত্যার বিচার না হলে ফ্যাসিবাদ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জামায়াতে ইসলামী বিগত দিনে যেভাবে অত্যাচারের শিকার হয়েছে সেভাবে আর কোনো দল হয়নি।
ভোরে রাজধানীর আজিমপুর কবরস্থানে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, জুলাই আন্দোলনের সময় সব অপকর্মে ন্যায় বিচার না পেলে ফ্যাসিবাদী শাসন আমলের জুলুমের অবসান হবে না। জুলুমের পক্ষ হয়ে জালিমের বিরুদ্ধে লড়ার বাস্তব প্রতীক ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। মন্তব্য করে ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশে এখনও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। আমাদের উপরে হাজার জাতের জুলুম করা হয়েছে, যেটা অন্য কোনো দলের উপরে না। সবার লোক মারা গেছে, কিন্তু আমাদের লোককে দফায় দফায় ফাঁসি দেওয়া হয়েছে। 24-এর আন্দোলনে যারা শহীদ হলো, যারা পঙ্গু আহত হলো, যারা জীবনের তরে জিন্দা শহীদ হয়ে এখন বিছানায় পড়ে আছে, তারা যেন ন্যায় বিচারটা পায়। এই ন্যায় বিচার যদি নিশ্চিত হয়, তাহলে আগামীতে কোনো জালিমের জন্ম এই দেশে হবে না। ভুয়া ওকালতনামায় ধর্ষণ চেষ্টা মামলার আসামি জামিনে বেরিয়ে গেলেও কিছুই জানে না বাদী ও আসামি পক্ষের আইনজীবী। তারা বলছেন, টাকা দিয়ে এই জামিন। তবে বিষয়টি নজরে আনার পর আবিদ নামে ওই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩ ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ, জামিনে বেরিয়ে এখন মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন আবিদ। 7 মাস আগে 5 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেফতার করা হয় আবিদ নামের একজনকে। তার আইনজীবীর দাবি, একাধিক ধর্ষণ মামলা আছে আবিদের বিরুদ্ধে। তবে আসামি জামিনে বেরিয়ে গেলেও কিছু জানেন না এই আইনজীবী। আসলে আমি আসামি পক্ষের আইনজীবী, আমার মামলা জামিন হলো অথবা আসামি বাইরে হয়ে গেলেও আমি জানলাম না। আসামিকে ফোন করলাম যে আসলে তুমি কিভাবে বাইরে হইলা, তো সে বলল যে আসলে এমন অনেক দরবেশ আসলে এই ইয়েতে নারী শিশু 3-এর সামনে ঘোরাফেরা করে যাদেরকে সকালে টাকা দিয়েছে, বিকালে জামিন হয়েছে। গত 5ই মে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3-এ আবিদের পক্ষে আইনজীবী না হয়েও জামিননামা দাখিল করেন স্নিগ্ধা রানী দীপ্তি নামে একজন। এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবীর উপস্থিতিতে জামিন হয় আবিদের। ভুয়া বেল বন্ড দাখিল করে কারামুক্ত হন পরদিন। এ নিয়ে প্রশ্ন তুলেছেন বাদীপক্ষের আইনজীবী। ওই আদালতের পেশকার সহ সংশ্লিষ্টদের দায় আছে বলে অভিযোগ তার। আমি বাদীপক্ষের আইনজীবী হিসেবে মনে করি এই দায়ে সে এড়াইতে পারে না, কারণ সে চিনে, না হলে তো চিন করে অ্যাপ্রুভ করতো না। অবশ্যই চিনে, আমি এই দায় সে কোনোভাবে এড়াইতে পারে না। যে ভুয়া জামিনের ক্ষেত্রে যে এই রাষ্ট্রপক্ষ যে সিন করে যে পিটিশনটি, এই পিটিশনটি কোনোভাবে সে দায় এড়াইতে পারে না। তবে অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী। আমার ভিউ মতে এখন পর্যন্ত এটা হয়ে গেছে কাটতিল। আমাদের স্যারও অনেস্ট, 100% অনেস্ট। আমি 17 বছর সার্ভিস লাইফে এই যে 2 নম্বরে এনারা প্র্যাকটিস করে আসে, কন্টিনিউ আসে, বলতে পারবে কারোর সাথে কোনো অর্থনৈতিক লেনদেন বা এগুলো থেকে বিরত থাকে। এ নিয়ে স্নিগ্ধা রানী দীপ্তি ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও অস্বীকার করেন জামিননামা দাখিলের বিষয়টি। এদিকে জামিনে বেরিয়ে ভুক্তভোগীর স্বজনদের মামলা তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আবিদের বিরুদ্ধে। ও আমাদের এলাকায় তদন্ত করলে এটা পাবে। ইভেন আমার কাছে প্রমাণও আছে, আমার আইনের কাছে সেই প্রমাণগুলো দেওয়া আছে। সে একাধিক 4-5টা রেপ কেসের মামলার আসামি, ইভেন সে একজন হ্যাকার। ন্যায় বিচার নিশ্চিতে জামিন বাণিজ্য বন্ধে যথাযথ পদক্ষেপ চান বিচার প্রার্থী ও আইনজীবীরা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজে নালা খাল ভরাট করায় পানি প্রবাহে বাধা সৃষ্টি হচ্ছে। এতে বিভিন্ন এলাকার বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকছে পানি। এছাড়া বৃষ্টি ছাড়াই হাঁটু পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় বাড়ছে দুর্ভোগ। স্থানীয়দের দাবি, একাধিক পাইপের পরিবর্তে একটি দিয়েই পানি চলাচল করায় বাড়ছে ভোগান্তি। এই চিত্র চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 21 নম্বর ওয়ার্ড জামাল খানের। এখানকার খালে চলছে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ। খাল নালা ভরাট করে কাজ করার কারণে পানি প্রবাহে সৃষ্টি হচ্ছে বাধা, আর এতে বৃষ্টি ছাড়াই সড়কে জমছে হাঁটু পানি, ঢুকছে বাসাবাড়িতেও। স্থানীয়রা বলছেন, হেমসেন লেন, রহমতগঞ্জ সড়ক, JM সেন হলের সড়ক সহ বেশ কিছু স্থানে গত 6 মাস ধরে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। দোকানপাটে পানি প্রবেশ করায় দিনের বেশিরভাগ সময় বন্ধ রাখতে হয় ব্যবসা প্রতিষ্ঠান। 4টা বাজে উঠে আবার মনে করেন 4টা থেকে বিকাল 7টা পর্যন্ত পানি থাকে। দুর্গতির কোনো শেষ নাই, দোকানের পানি ঢুকে যাচ্ছে, মানুষ চলাফেরা করতে পারতেছে না। আপনার প্রায় সব জায়গাতে এখান থেকে শুরু করে নিচ পর্যন্ত পানি জমে গেছে। স্থানীয়দের অভিযোগ, পানি সরবরাহে একাধিক পাইপের প্রয়োজন হলেও মাত্র একটি পাইপ দিয়ে চলছে কাজ।
এই ড্রেনের কাজ করার কারণে এখানে দিন বৃষ্টি না হলে এমনি পানি উঠে থাকে। পাইপ লাগবে দুইটা দিছে, একটা ছোট একটা পাইপ দিয়ে মনে হয় আমরা পুরো কলোনিতে মনে হয় সারা বছর আজকে মনে হয় কাজ চলার পর্যন্ত আমরা শুকনো পাই নাই। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বলছে প্রকল্পের কাজ চলা পর্যন্ত দুর্ভোগকে সঙ্গী করেই চলতে হবে স্থানীয়দের। যে সমস্ত জায়গায় কমপ্লিট করেছি তারা এখন সেফ আছে, তাদের এখানে পানি উঠছে না। আর যে সমস্ত জায়গায় কাজ করছি ওই সমস্ত জায়গায় কিন্তু পানি উঠছে। দ্রুত যাতে এই কাজগুলো রাত দিন করে শেষ করে আমরা যাতে এই যে এখন জলজটটা হচ্ছে সেটা যাতে না হয়। জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ 2টি এবং সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ড 1টি করে প্রকল্প বাস্তবায়ন করছে, যার ব্যয় ধরা হয় 14,300 কোটি টাকা। ডিবিসি নিউজ ডেস্ক। বর্ষা ঘনিয়ে আসায় ভাঙন আতঙ্কে দিন কাটছে কুড়িগ্রামের নদী পাড়ের বাসিন্দাদের। এরই মধ্যে বৈশাখের সামান্য বৃষ্টিতে নদ নদীর পানি বেড়ে কয়েকটি এলাকায় শুরু হয়েছে ভাঙন। প্রশাসনের সাড়া না মেলায় নিজ উদ্যোগে কাজ করছে গ্রামবাসী। তবে ভাঙন মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে দাবি পানি উন্নয়ন বোর্ডের। বালুভর্তি জিওব্যাগ ঘাড়ে বহন করে নদী পাড়ের সম্ভাব্য ভাঙনপ্রবণ এলাকায় ফেলছেন স্থানীয়রা। চেষ্টা আসন্ন বর্ষায় ঘরবাড়ি ও ফসলি জমি রক্ষার। এ দৃশ্য কুড়িগ্রামের উলিপুর উপজেলার ছায়ানীপাড়া গ্রামের ধরলা পাড়ের। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার ও গঙ্গাধরের দুই পাড়ের দৈর্ঘ্য 374 কিলোমিটার। তীররক্ষায় এরই মধ্যে 66 কিলোমিটার স্থায়ী কাজ হলেও এখনও অরক্ষিত 308 কিলোমিটার। প্রতিবছর বর্ষায় অরক্ষিত এলাকার প্রায় 5 সহস্রাধিক ঘরবাড়ি ও বিস্তীর্ণ এলাকায় ফসলি জমি ভাঙনে বিলীন হয়। তাই বর্ষা এলেই আতঙ্ক বাড়ে নদী পাড়ের মানুষের। মানে স্রোতটা বেশি তো একেবারে সপ্তাহের মধ্যে সবগুলো ধুয়ে নিয়ে যায়। নদী ভাঙছে, বাড়ি আসলো না, নদী ভাঙিয়ে বাড়ি ঘরতে সগিয়ে গেছে, হাঁস চরে গরু বছর সব গেছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেও কোনো সাড়া না মেলায় নিজেরাই প্রতিরোধ গড়ার চেষ্টা করছেন এলাকাবাসী। স্থানীয়ভাবে উদ্যোগ নিয়ে আমরা কিছু বালু ভর্তি জিও ব্যাগ এখানে ফেলছি, কিন্তু এটি তো যথেষ্ট নয় এবং এটি দিয়ে এই ভাঙন প্রতিরোধ করা সম্ভব নয়। পানি উন্নয়ন বোর্ড 2-1বার আসছিল, কিন্তু তারা কোনো কাজের পদক্ষেপ নেয় নাই এখনো। এদিকে এবার বর্ষায় পূর্ব প্রস্তুতি রয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। বর্ষাকালীন আমরা আপৎকালীন জরুরি কাজ বাস্তবায়নের জন্য যেখানে ভাঙন দেখা দিবে সেখানে যেন আমরা বস্তা দিয়ে ভাঙন রোধ করতে পারি, সেই দরপত্রটি আমরা খুব শীঘ্রই আহ্বান করব। এর মাধ্যমে আমরা আশা করি ভাঙন প্রবণ এলাকাগুলো রক্ষা করতে পারব। নদী ভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সরাবাড়ি চিথলিয়া সড়কের 250 ফুট জায়গা বিলীন হয়েছে নদীগর্ভে। ভেঙে গেছে 10 গ্রামের মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম রাস্তাটিও। এতে গ্রামের অন্তত 30,000 মানুষের চলাচলে নেমে এসেছে দুর্ভোগ। দ্রুত সড়কটি সংস্কার করে জনদুর্ভোগ নিরসনের দাবি স্থানীয়দের। গেল 30 এপ্রিল বিকেলে নদী ভাঙনের কবলে পড়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সরাবাড়ি চিথলিয়া সড়কের প্রায় 250 ফুট এলাকা। এতে তাড়াইল, জামাই বাজার, মামার বাজার, সরাবাড়ি, চিথলিয়া, লেবুতলা সহ 10 গ্রামের 30,000 মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। সড়কটি ভেঙে পড়ার পর থেকে যানবাহন, মানুষের চলাচল ও পণ্য পরিবহন বন্ধ হয়ে গেছে। ঝুঁকিতে রয়েছে একটি উচ্চ বিদ্যালয়, 2টি প্রাথমিক বিদ্যালয়, বাজার, পানি শোধনাগার, কমিউনিটি ক্লিনিক সহ বিভিন্ন প্রতিষ্ঠান। দেখতে দেখতে এমনি গাছপালা সব নিয়ে হুড় হুড় করে এমনি গাঙ্গের নদীর ভিতর পড়ে গেছে। ঘর ভাঙতে আর চাইরাত আছে জায়গা, কত ভেঙে যেতে পারে 2-1 দিনের মধ্যেই। স্কুল, কলেজ, ক্লিনিক ও উপজেলা সদরে যেতে হচ্ছে 10 থেকে 15 কিলোমিটার রাস্তা ঘুরে। ভেঙে যাওয়ার কারণে এই এলাকার লোকজনের যাতায়াতের খুব সমস্যা, স্কুলে যাতায়াত পোলাপান যাইতে পারে না ঠিক মতো। যাতায়াতের সমস্যা হইতেছে, আসা যাওয়া, বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া। অর্থ বরাদ্দ পেলে রাস্তাটি দ্রুত সংস্কার করা হবে বলে জানায় উপজেলা প্রশাসন। আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করেছি, জরুরি ভিত্তিতে আমরা যদি বরাদ্দ পাই জরুরি ভিত্তিতে সেখানে সংস্কার কাজ শুরু হবে। খুব শীঘ্রই এই ভাঙনের প্রতিরোধে আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারব। নদী ভাঙন রোধ করে যাতায়াতের পথ সুগম করতে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিন আজ। ১২৬৮ সালের ২৫শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। রবীন্দ্রপ্রেমীদের বিশ্বাস, যুদ্ধ বিগ্রহের এই পৃথিবীতে তার অহিংস দর্শনের মধ্য দিয়ে ঘটবে মানবতার মুক্তি। বিশ্ব বাঙালির প্রাণের মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বজয় করা বাঙালি এই বনিশী এখনো সুখে দুঃখে, প্রেমে বিরহে বিদ্রোহে বড় আশ্রয় হয়েছেন সবার। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতা। রবীন্দ্রনাথ তার জীবনকালে পরাধীন ভারতবর্ষে প্রত্যক্ষ করেছেন বিশ্বযুদ্ধ, দেখেছেন দুঃশাসন। সেই বৈরী সময়ে মানুষের উপর আস্থা রেখেছেন, গেয়েছেন জয়ের গান, রচনা করেছেন মুক্তির মন্ত্র। ২৫শে বৈশাখ উপলক্ষে নানা আয়োজন গ্রহণ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ছায়ানট সহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠনগুলো। রবীন্দ্র প্রেমীদের বিশ্বাস, বিশ্বায়নের এই যুগে বিশ্ব বাঙালির চোখে রবীন্দ্রনাথ উদ্ভাসিত হবেন নতুন আলোতে। তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি। রবি ঠাকুরের গানে গানেই গড়ে উঠবে পৃথিবীর সব যুদ্ধ বিগ্রহের বিরুদ্ধে প্রতিবাদ। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিন উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে চলছে আয়োজন। সেখানকার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, কি আয়োজন চলছে জানাবেন আমাদের। জি ফারা, আপনি জানেন যে আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী এবং এই জন্মবার্ষিকী ঘিরে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে জাতীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল 10টায় জাতীয় সঙ্গীত এবং উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে আজকের এই আয়োজনটি শুরু হয়েছে। জানিয়ে রাখি যে আজকে শুরু হয়ে এই যে অনুষ্ঠান সেটা 3 দিন ব্যাপী চলবে। আজকে উদ্বোধনী যে অনুষ্ঠান এখানে শুরু হয়েছে সেখানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এছাড়া কুষ্টিয়া জেলা প্রশাসক সহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ অন্যান্য অতিথিরা আজকে এই যে আলোচনা অনুষ্ঠান সেখানে কিন্তু তারা বক্তব্য রাখছেন। আমরা যদি একটু দর্শকদের দেখাই যে অনুষ্ঠান ঘিরে জেলার নানা প্রান্ত থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আজকে এই শিলাইদহ কুঠিবাড়িতে জড়ো হয়েছেন এবং তারা আজকের আলোচনা অনুষ্ঠান উপভোগ করছেন এবং আলোচনা অনুষ্ঠানের পরপরই এখানে সাংস্কৃতিক নাচ গান সহ সাংস্কৃতিক নানা অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। এই অনুষ্ঠানটি আগামীকাল এবং আগামী পরশু চলবে বলে কুষ্টিয়া জেলা প্রশাসন এবং শিল্পকলা একাডেমি সূত্র জানিয়েছে। দেশ বিদেশের নানা ভক্তরা এই 3 দিনের অনুষ্ঠানে আসবেন বলে মনে করছেন জেলা প্রশাসন। তো আমরা যদি আরেকটু জানাই যে এই মুহূর্তে এখানে আলোচনা অনুষ্ঠান চলছে, সেখানে আলোচনায় অংশ নিয়েছেন আজকের যারা অতিথিবৃন্দ আছেন তারা এখানে অংশ নিয়েছেন এবং আলোচনার পরপরই সকাল 11টায় এই আলোচনা অনুষ্ঠান যখন শেষ হবে এর পরপরই এখানে নানা সাংস্কৃতিক কর্মকাণ্ড বা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে, সেটা দিনব্যাপী চলবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ফারা। সাজ্জাদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অবশেষে থ্যালাসেমিয়া ও অন্যান্য রক্ত সম্পর্কিত রোগের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত হয়েছে 50 শয্যার ইউনিট। এতে করে এ ধরনের রোগীরা স্বল্প সময়ের মধ্যে চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরতে পারবেন। তাছাড়া রক্তের জন্য হয়রানির শিকার হতে হবে না, এক জায়গা থেকেই মিলবে সব চিকিৎসা। বছরের পর বছর ধরে থ্যালাসেমিয়ায় চিকিৎসক থেকে শুরু করে রক্তের জন্য হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ রোগীদের। শুধু থ্যালাসেমিয়া নয়, এ জাতীয় রোগে আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে হাসপাতালে ছিলেন না কোনো চিকিৎসক। এ কারণে পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে চিকিৎসকদের শরণাপন্ন হতে আর্থিক সংকটে পড়ত বেশিরভাগ রোগী। মেডিকেল থেকে দেয়নি, এখন তো নিজেই জোগাড় করে দেয় আত্মীয় স্বজনের ভিতর থেকে। হাসপাতালে এসে প্রথম এক ব্যাগ রক্তের জন্য 3 দিনও ভর্তি থাকতে হয়েছে। থ্যালাসেমিয়া রোগীর জন্য খরচ 5-7 হাজার টাকা খরচ হয় প্রতি মাসে, খুবই কষ্ট হইতে আছে।
হাসপাতালে থ্যালাসেমিয়া রোগীদের জন্য আলাদা ইউনিট এবং রক্ত সরবরাহের দাবি ছিল রোগী ও রোগীর স্বজনদের। এই বরিশালের অনেক প্রত্যন্ত অঞ্চলের অশিক্ষিত অল্প শিক্ষিত থাকে যারা হচ্ছে আসলে বোঝে না কে রক্ত দিবে না, মানে একটা হয়রানির একটা বিষয় থাকে। এই রোগের সমাধানের জন্য একটা ইউনিট আমার মনে হয় যে থাকা উচিত। অনেক অপেক্ষার পর সে সংকট কেটে যাচ্ছে। 2 মাসের মধ্যে চালু হবে বিভাগ, জানালেন পরিচালক। তো আমাদের হেমাটোলজি আলাদা একটা আমরা ল্যাব বানাই ফেলতেছি। এই যে সেটআপটা আমি হয়তো আশা করছি 2-1 মাসের মধ্যে আমরা শুরু করতে পারবো। শুরু করলে যে সার্ভিসটা তৈরি হবে, এই সার্ভিসটা যদি আমি 6 মাস কন্টিনিউ করতে পারি, এটাও আপনারা আশ্চর্য হবেন না যে বরিশালে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন সেন্টার হয়ে যেতে পারে। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হেমাটোলজি বিভাগ স্থাপনে আর ছোটাছুটি করতে হবে না রোগীদের। নামমাত্র টাকায় মিলবে রক্তের পরীক্ষা থেকে শুরু করে চিকিৎসা সেবাও। ডিবিসি নিউজ ডেস্ক। ঠাকুরগাঁওয়ের বালিয়া ইউনিয়নের বাতপাড়া এলাকায় হয়ে গেল ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। এই আয়োজনে পর্যায়ক্রমে অংশ নেয় ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী সহ আশেপাশের বিভিন্ন জেলার অর্ধশতাধিক ঘোড়া। ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতা, সেই খেলা দেখতে খোলা মাঠে হাজারো মানুষ। দর্শনার্থীদের মধ্যে শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধ, সবার মধ্যে কাজ করছে বিপুল উৎসাহ। দর্শকের উপস্থিতি দেখলে বোঝা যায় গ্রাম বাংলাকে কিভাবে অন করে। সবাই উৎসাহ উদ্দীপনার সহিত এটা সবাই উপভোগ করছেন। এই ঘোড়া খেলাটা দেখে আমাকে অনেক ভালো লাগতেছে। রশি দিয়ে ঘেরা বিশেষ নির্ধারিত লাইন ধরে প্রতিটি ঘোড়া কয়েক পাক ঘুরতে থাকে। মাঠ জুড়ে রং বেরঙের ঘোড়া, পিঠে ঘোড়া চালক ছুটছে। সেই দৃশ্য দেখে মাতোয়ারা দর্শক। ঘোড়ার চালকরা জানান, এটি শুধুই টাকার জন্য নয়, মানুষকে আনন্দ দেওয়ার উদ্দেশ্যেই অংশ নেন তারা। আমি প্রায় 1 বছর থেকে ঘোড়া চালাই। আমার ঘোড়ার নাম জান্নাতি। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে ও মাদক থেকে তরুণদের ফিরিয়ে আনার জন্যই এমন আয়োজন। 15 আগস্টের পরেই যে আমরা আবার নতুনভাবে খেলাগুলোকে উজ্জীবিত করার জন্য আমাদের 5 নম্বর বাড়ি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমাদের 5 নম্বর বাড়ি ইউনিয়নের 9টি ওয়ার্ডে আমরা এই খেলাগুলোকে চালু করেছি। 2 ঘন্টার প্রতিযোগিতা শেষে প্রথম স্থান অর্জন করে নীলফামারীর ডোমার উপজেলার ঘোড়া। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।